ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পরের টিউটোরিয়াল লেকচার 1 এর পার্ট 3 দেখার জন্য। তো লেকচার 1 এর পার্ট 1 এ আমরা দেখিয়েছিলাম HTML এর বেসিক সম্পর্কে। তো ওই অধ্যায়ে আশা করি সবাই মোটামুটি যারা দেখেছেন তারা HTML বেসিক আইডিয়া সম্পর্কে ধারণা পেয়েছেন। তো লেকচার 1 এর পার্ট 2 তে আমি দেখিয়েছিলাম ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কী, এবং একজন ওয়েব ডিজাইনের কাজটা কী এবং একজন ওয়েব ডেভেলপারের কাজটা কী। সো যারা দেখেননি তারা আশা করব যে লেকচার 1 এর পার্ট 2 দেখে নেবেন। তো আজকের লেকচারে থাকছে HTML ট্যাগ, সিনট্যাক্স অফ HTML ট্যাগ, এবং আমরা যে HTML ট্যাগগুলো শিখব সেইগুলোর কিভাবে আমরা HTML ফাইলগুলো নিয়ে আমরা ওই পেজে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই HTML ট্যাগগুলোর ব্যবহার শিখব। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো HTML ট্যাগ, আমরা জানি যে একটা ওয়েব পেজ তৈরি করার সময় অসংখ্য HTML ট্যাগের সমন্বয়ে একটা HTML পেজ তৈরি হয়, এবং সেই পেজটাকে আমরা কোনো একটা ওয়েব ব্রাউজারে মাধ্যমে দেখতে পাই। তো HTML ট্যাগগুলোর মধ্যে যেগুলো আজকে আলোচনা করা হবে সেগুলোর মধ্যে হচ্ছে যে হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ফরম্যাটিং, লিঙ্ক ট্যাগ, অ্যালাইন ট্যাগ, কমেন্ট ট্যাগ, ইমেজ ট্যাগ। তো সিনট্যাক্স অফ HTML, আসলে আমরা যে HTML ট্যাগটা লিখব সেই HTML ট্যাগ লেখার কিছু নিয়ম আছে। সেই নিয়মটা কীরকম? ফার্স্টে অবশ্যই একটা লেস দেন সাইন হবে, সেকেন্ড গ্রেটার দেন সাইন থাকবে, এবং অবশ্যই একটা স্ল্যাশ সাইন থাকবে। যখন HTML ট্যাগ লিখব তখন তার একটা স্টার্টিং ট্যাগ থাকবে, এক্সাম্পল HTML হেড টাইটেল। তারপর অবশ্যই যেহেতু তার স্টার্টিং ট্যাগ আছে তার অবশ্যই ক্লোজিং ট্যাগও থাকবে। তবে HTML ট্যাগ অনেকগুলো আছে যেগুলোর স্টার্টিং আর ক্লোজিং ট্যাগ নাই। তো কিছু ট্যাগ আছে সেগুলো অবশ্যই ভিন্ন। তো সেই ট্যাগগুলো আমরা পরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তো ক্লোজিং ট্যাগ দেওয়ার নিয়মটা কি? জাস্ট যে HTML ট্যাগটা লিখবেন সেই ট্যাগটার আগে একটা স্ল্যাশ সাইন ইউজ করলে আমাদের এই HTML ট্যাগটা ক্লোজ ট্যাগ হয়ে যাবে। আমরা এখন তৈরি করা শিখব যে কিভাবে একটা HTML ফাইল তৈরি করা যায়। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে যে কোনো জায়গায় আপনি ইচ্ছা করলে কম্পিউটারের ডি বা ই অথবা যে কোনো জায়গায় নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তো এই জন্য আপনাকে রাইট মাউস ক্লিক করে নিউ অপশন থেকে আপনাকে ফোল্ডার সিলেক্ট করতে হবে। দেন আপনি ফোল্ডারের যে কোনো নাম দিতে পারেন, সাপোজ আমি নাম দিচ্ছি HTML লার্নিং। তারপরে ইন্টার প্রেস করার পর সেই ফোল্ডারটা ওপেন হবে। এখন আপনি একটা ফাইল ক্রিয়েট করবেন, সেই ফাইলটার নাম হবে ইন্ডেক্স। তো এই কাজটি করার জন্য রাইট মাউস ক্লিক করে নিউ অপশন থেকে টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন আছে, সেই অপশনটা সিলেক্ট করুন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা তৈরি হয়ে গিয়েছে, সেটা অবশ্যই টেক্সট আকারে তৈরি হয়েছে। তো এখন আমি চাচ্ছি এটার নামটা চেঞ্জ করতে। তো আমি এটার নাম চেঞ্জ করে রিনেম করে ইন্ডেক্স নাম দিচ্ছি। সেকেন্ড যে কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ, কারণ আমাদের যে ফাইলটা তৈরি হয়েছে সেটা টেক্সট আকারে তৈরি হয়েছে। তো এখন আমরা এটাকে HTML এ কনভার্ট করব। তো এর জন্য অবশ্যই HTML এই সিম্পল এক্সটেনশনটা আমাদেরকে অ্যাড করতে হবে। দেন ইন্টার প্রেস করলে দেখতে পাবেন যে একটা অ্যালার্ট মেসেজ আসবে যে আর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট। ইয়েস, আই ওয়ান্ট টু চেঞ্জ ইট। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাইলটা সেই ফাইলটার আইকন চেঞ্জ হয়ে গেছে। এর মানে হচ্ছে যে আমরা যে ফাইলটা তৈরি করেছিলাম সাকসেসফুলভাবে সেই ফাইলটা তৈরি হয়েছে। আর যদি এই আইকনটা না আসে তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, স্টার্ট অপশন থেকে আপনাদের কন্ট্রোল প্যানেল সিলেক্ট করে ফোল্ডার নামে অপশন পাবেন,
সেখান থেকে ভিউ অপশনে যদি হাইটটা এক্সটেনশন টিক মার্ক দেওয়া থাকে তবে আপনাকে সেই এক্সটেনশন হাইডের টিক মার্কটা আনচেক করে দিতে হবে। তো আমার এটা হাইড এক্সটেনশন ফর আননোন, তো দেখতে পাচ্ছি যে আমার এখানে হাইটটা টিক মার্ক করা আছে। তো এই ফাইলটা যদি আপনার এরকম দেওয়া থাকে তাহলে এটাকে জাস্ট আনচেক করে দিবেন, তারপর অ্যাপ্লাই ক্লিক করবেন, ওকে। যদি আপনাদের যদি এই আইকনটা না আসে তবে ওই কাজটা করবেন। এখন আমরা এই ফাইলটাকে রান করাই। তো দেখতে পাচ্ছেন যে আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেই ফাইলটা হচ্ছে এই ফাইল। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এই ফাইলটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, কোনো কিছুই নাই, জাস্ট একটা অ্যাড্রেস বার আছে, সেই অ্যাড্রেস বারে কিছু হাবিজাবি বা সামথিং কিছু লেখা এবং সেই সাথে আর কোনো কিছুই নাই, টোটাল ফাইলটা এমটি। তো এখন আমি চাচ্ছি যে কিছু লিখতে, তো সেটা কিভাবে করব, জাস্ট এই ফাইলটার উপর মাউস পয়েন্টার নিয়ে রাইট মাউস ক্লিক করুন, দেন ওপেন উইথ থেকে নোটপ্যাড ওপেন করুন। এখন যে কাজটা করতে হবে, বাই ডিফল্ট আমরা যখন কোনো ওয়েব পেজ তৈরি করি তখন এই প্রত্যেকটা পেজে এই এলিমেন্টগুলো অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। সো ফার্স্টে আমি লিখছি HTML, যেহেতু আমরা HTML ফাইলতে তৈরি করব অবশ্যই ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। দেন হেড ট্যাগ, হেড ট্যাগটা মূলত ইউজ করা হয় যখন কোনো ব্রাউজার থাকে, সেই ব্রাউজারের এই অপশনে হেড ট্যাগটা ইউজ করা হয়। আপনার সাপোজ কোনো জাভা স্ক্রিপ্টের কোনো ফাইল তৈরি করলেন বা কোনো সিএসএস এর সাথে আপনি কোনো ফাইল লিঙ্ক করতে চান, তো এইসব কাজ মূলত হাইড থাকে। তো এইসব কাজ আসলে দেখা যায় না, আর যেহেতু এই কাজগুলো একটা HTML ফাইলের সাথে একটা CSS ফাইল ইম্পোর্ট করা, তো এই কাজগুলো হাইড রাখার জন্যই হেড ট্যাগের ভিতর করা হয়। তারপরে টাইটেল দিচ্ছি, অবশ্যই টাইটেলের নাম দিচ্ছি এসো 29 দিনে ওয়েব ডিজাইন শিখি। দেন সেভ করি। তারপর হেড ট্যাগের নিচে আমরা একটা বডি ট্যাগ দিব। সেভ। এবার যদি আমরা আমাদের ওই ফাইলটিকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের টাইটেল যেটা দিয়েছিলাম সেটা চলে এসেছে, এসো 29 দিনে ওয়েব ডিজাইন শিখি। তো আমরা মূলত অন্যান্য ওয়েবসাইট যেগুলো আছে, সাপোজ টেকটিউনস, তারপর আমার নিজস্ব ওয়েবসাইট, তো এসব ওয়েবসাইটে যখন আমরা ব্রাউজ করি তখন দেখতে পাবেন যে উপরের দিকে একটা টাইটেল থাকে, যে টেকটিউনসের টাইটেল হচ্ছে টেকটিউনস ওয়ার্ল্ড ফার্স্ট দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট পপুলার বাংলা টেকনোলজি। আর আমার যে সাইটটা আছে সেই সাইটটার টাইটেল হচ্ছে নীলা আইটি শপ, এ কমপ্লিট ই কমার্স সলিউশনস ফর কর্পোরেট অনলাইন বিজনেস। তো আমরা যখন নাকি মাউসটা নিয়ে যাব ঠিক এই পয়েন্টটায় আমরা সেই টাইটেলটা দেখতে পাবো। আমরা যদি আমাদের যে ফাইলটা তৈরি করেছিলাম সেই ফাইলটার এখানটায় ধরি তাহলে আমরা সেই টাইটেলটা দেখতে পাবো। তার মানে আমরা সাকসেসফুলভাবে আমাদের টাইটেলটা অ্যাড করতে পারলাম কোনো একটা ট্যাগ ইউজ করার মাধ্যমে। তো আমরা বডি নামে একটা অপশন ইউজ করছিলাম, সেই বডির যে আমাদের যে ওয়েব পেজটা আছে এবং যে মোজিলা ফায়ারফক্সের আমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি, এই যে উইন্ডোটা মেনলি বডির কাজ হচ্ছে এই উইন্ডোটাতে আমরা বডিতে যা লিখবো এই উইন্ডোটাতে সেই লেখাটা ডিসপ্লে করবে। তো চলুন দেখি সেটা কিভাবে ডিসপ্লে করে। আমরা আমাদের ফাইলটাকে নিয়ে জাস্ট বডির ভিতরে কিছু লিখছি,
suppose this is my name অথবা তো আমরা যে কোনো জিনিস লেখার পরে সেভ করলে সেই লেখাটা আমরা আমাদের ব্রাউজারের বডিতে দেখতে পাবো। দেখুন আমরা যে যে কথাটি লিখেছিলাম সেই কথাটা এখানে চলে এসেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যখন নাকি কোনো HTML ট্যাগ ইউজ করি, তো আমরা ফার্স্টে বলেছিলাম যে W3 যারা অর্গানাইজেশন আছে তাদের কিছু রুলস আছে যে অবশ্যই HTML পেজগুলো তৈরি করতে হলে আপনার অনেক ট্যাগ ইউজ করতে হবে, প্লাস সেই ট্যাগগুলোর ক্লোজিং থাকতে হবে এবং স্টার্টিং থাকতে হবে। সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে যে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ আমরা আমাদের ব্রাউজারে হেডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত এই 6টি হেডিং ট্যাগ আছে। তো সেই হেডিং ট্যাগটার কিভাবে লেখে, H1 স্টার্টিং ক্লোজিং H1, তারপর এর 2 স্টার্টিং এবং ক্লোজিং এর মাঝখানে আমি যা লিখে দিব ব্রাউজারে সেটাই ডিসপ্লে করবে। দিস ইজ দ্য ফার্স্ট tutorial about web design। দেন আমি ফাইলটাকে সেভ করছি এবং ব্রাউজারটাকে আবার রিলোড করছি। তো দেখতে পাচ্ছি যে আমাদের যে H1 টেক ইউজ করার কারণে আমাদের যে লেখাটা সেই লেখাটা বড় হয়ে গিয়েছে। তো এখন আমি বাকি ট্যাগগুলো ইউজ করি, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। যেহেতু 6টা ট্যাগ আছে আমি 6টা ট্যাগই দেখাচ্ছি। কপি অ্যান্ড পেস্ট, কপি অ্যান্ড পেস্ট। এখন আমি দ্বিতীয়টাকে H2 ট্যাগ ইউজ করছি, তৃতীয়টা H3 ট্যাগ, H4 ট্যাগ, H4 ট্যাগ, H5 ট্যাগ, H5 ট্যাগ, H6 ট্যাগ, H6 ট্যাগ। দেন ফাইলটাকে সেভ করি এবং আমাদের ওই যে ফাইলটা ব্রাউজারে ওপেন আছে সেই ফাইলটাকে রিফ্রেশ করি। দেন দেখতে পাবো আমরা যে 6টা হেডিং ট্যাগ ইউজ করেছিলাম সেই 6টা ট্যাগ এখানে চলে এসেছে। তো ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম ট্যাগটা অনেক বড়, প্লাস খুব মোটা আকারে চোখে পড়ার মতো। সেকেন্ড ট্যাগটা কিছুটা ছোট, প্লাস সেটাও চোখে পড়ার মতো। তো আস্তে আস্তে সাইজ অনুযায়ী এবং তার যে বোল্ট সেটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। তো আমরা কিসের জন্য এজ ট্যাগগুলো ইউজ করব সেটাও আমাদের জানা দরকার। তো আমরা মেনলি এজ ট্যাগগুলো ইউজ করি। সাপোজ আমি যদি টেক টুলসে ভিজিট করি তো আমরা এখানে কি দেখতে পাই, তো এখানে দেখতে পাচ্ছি যে একটা যে কোনো একটা আর্টিকেল লেখার জন্য তার কি থাকে, একটা হেডিং থাকে, হেডলাইন থাকে। যে কোনো একটা আর্টিকেল লিখলাম সেই আর্টিকেলের জন্য একটা হেডলাইন দরকার আমার। তো এই কাজটা মেনলি করে হেডিং ট্যাগ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবার আপনার ব্রাউজার হয়ে যাবে iOS 7 স্টাইলের। তো এই যে যে লেখাটা, এই লেখাটা অন্যান্য লেখার থেকে তুলনামূলকভাবে বড়। তো এই কাজটাই মেনলি হেডিং ট্যাগের মাধ্যমে করা হয়। এছাড়াও যদি আমার সাইটে ভিজিট করেন তো দেখতে পাবেন যে এখানে স্ট্যাটিক ওয়েবসাইট, রেসপন্সিভ ডিজাইন, ডাইনামিক ওয়েবসাইট। তো এই লেখাগুলো নিচের লেখাগুলোর তুলনায় বড়, বেশ বড়। তো আমি যদি সাপোজ আমি যদি এর সোর্স কোডটা যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে S3 ট্যাগ ইউজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে S3 ট্যাগ স্ট্যাটিক ওয়েবসাইট। তো এটা স্ট্যাটিক ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। তো
তো বুঝতে পারছেন যে হেডিং ট্যাগ কিসের জন্য ইউজ করা হয়। আর মেনলি হেডিং ট্যাগটা আমরা যখন ইউজ করব, যারা ওয়েব ডিজাইনার তারা মূলত H1 থেকে H3 পর্যন্ত হেডিং ট্যাগগুলো ইউজ করে। কারণ গুগল সার্চ ইঞ্জিন, আমরা সবাই জানি গুগল সার্চ ইঞ্জিনের নাম। তো এখানে আমি যদি সাপোজ কোনো একটা জিনিস লিখে সার্চ দেই, সাপোজ মুভি লিখে সার্চ দিচ্ছি, তো দেখুন এখানে অনেকগুলো মুভির লিঙ্ক চলে এসেছে। তো সেই সব লিঙ্কে আমি কি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো ওয়েবসাইটের ওয়েব পেজের টাইটেল। এই যে এই সেই টাইটেল, এবং এই টাইটেলটা ইউজ করা হয় হেডিং ট্যাগের মাধ্যমে। আর গুগল রিকমেন্ডেশন করে প্রত্যেকটা ওয়েব ডিজাইনারকে যে আপনারা H1 থেকে H3 পর্যন্ত ট্যাগগুলো ইউজ করুন। এতে করে আপনাদের যে সাইট থাকে সেই সাইটের র্যাঙ্ক গুগলে খুব তাড়াতাড়ি ফার্স্টে আসার সুযোগ থাকে। তো এই জন্যই মেনলি হেডিং ট্যাগের H1 থেকে H6 পর্যন্ত, H3 পর্যন্ত ইউজ করা হয়। তো সেকেন্ড যে ট্যাগটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগটা কি, সাপোজ আমি আমার ওয়েবসাইটে যদি ভিজিট করি, তো এখানে দেখতে পাবেন অনেকগুলো লেখা। এখানে একটা আর্টিকেল, এখানে একটা আর্টিকেল। এছাড়াও টেক টুলসে যখন আমি ভিজিট করব, তখন আমি এখানেও দেখতে পাবো যে অনেকগুলো আর্টিকেল আছে। তো আর্টিকেলের এই যে যে আর্টিকেলটা তৈরি করা হয়েছে, এটা করা হয়েছে মূলত প্যারাগ্রাফের মাধ্যমে। তো চলুন প্যারাগ্রাফ ট্যাগটা আমরা ইউজ করি। স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এখন এই স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমি যে কোনো কিছু লিখতে পারি। তো আমি জাস্ট আমার এই সাইটটা থেকে কিছু আর্টিকেল কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। জাস্ট লাইনটাকে সুন্দর করে সাজাচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করলাম। এখন আমি এই ফাইলটাকে সেভ করে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা রিফ্রেশ করছি। তো দেখুন আমি যা লিখেছিলাম সব এখানে চলে এসেছে। তো দিল আইটি শপ ইজ অ্যান আইটি ইনফরমেশন টেকনোলজি ফ্রম হুইচ ইজ ব্রট অ্যাবাউট পোর্টেবল ডোমেন। তো এখানে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো চলে এসেছে। মেনলি এই লেখাগুলো ওই পেজে প্রদর্শন করার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়। সেকেন্ড যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে কিভাবে আমি কোনো একটা লেখাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, অথবা স্ট্রং করতে পারি। তো এই কাজটাও খুব ইজি। জাস্ট সাপোজ আমি চাচ্ছি যে এই নিলয় আইটি শপ এই নামটাকে আমি ইটালিক করতে, জাস্ট ইটালিকের জন্য আই ইউজ করুন, এর স্টার্টিং ট্যাগ দেন এবং ক্লোজিং ট্যাগ ইউজ করুন। তারপরে ফাইলটাকে সেভ করুন, আবার ব্রাউজারে রিফ্রেশ করুন। তো দেখতে পাবেন যে আমাদের নিলয় আইটি শপ লেখাটা কিছুটা বাঁকা মানে ইটালিক ফর্মে তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে ডোমেন হোস্টিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এই লেখাটা বোল্ড করার জন্য জাস্ট বি ট্যাগটা ইউজ করলেই এই লেখাটা বোল্ড হয়ে যাবে। তারপর সেভ করুন এবং ব্রাউজার থেকে রিফ্রেশ দেন। তো দেখতে পাচ্ছেন যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লেখাটা বোল্ড হয়ে গিয়েছে। আপনি সেম প্রসেসে যে কোনো একটা লেখাকে স্ট্রং করতে পারেন।
সেভ, রিফ্রেশ। তো দেখুন অপটিমাইজেশন আর ই কমার্স লেখাটা স্ট্রং হয়ে গিয়েছে। তো এখন আমরা ইউজ করব কিভাবে। আমরা ছোটবেলায় শিখেছিলাম যে পানির সংকেত হচ্ছে H2O। তো এই লেখাটাকে কিভাবে আমরা ওই ব্রাউজারে প্রদর্শন করাতে পারবো। তো চলুন পানির সংকেতটা লিখে ফেলি, H2O। আর এটাকে বড় করে প্রদর্শনের জন্য আমি H1 ট্যাগ ইউজ করতেছি। জাস্ট এই ট্যাগটা ইউজ করার পরে ফাইলটাকে সেভ করলাম। দেন দেখুন আমরা যেভাবে শিখছিলাম যে H2O, বাট এখানে কি আসছে, H2 আসছে, বাট কে টুটা আমরা বইয়ে দেখেছিলাম যে একটু নিচের দিকে। এই কাজটা আমরা এমএস অফিসে খুব ইজিতেই করতে পারি, বাট আমাদের ওয়েব পেজে তৈরি করার জন্য তো আমরা যখন 2 এর আগে এসইউবি সাব এবং 2 এর পরে ক্লোজিং এসইউবি সাব ট্যাগ ইউজ করব, দেন ফাইলটাকে সেভ করব এবং ফাইলটাকে রিফ্রেশ করলে দেখতে পাবো যে আমাদের যে ছোটবেলা আমরা শিখেছিলাম পানির সংকেত, সেই পানির সংকেতটা চলে এসেছে। এখন আমরা আরেকটা জিনিস শিখব যে a প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা করার জন্য কিভাবে করতে হয়। সাপোজ আমি বড় করে দেখানোর জন্য h2 ট্যাগটা ইউজ করতেছি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখন যখন এই ফাইলটাকে সেভ করব তখন আমরা দেখতে পাবো যে এটা আসছে a2 প্লাস 2ab প্লাস b2, বাট স্কোয়ারটা আসে নাই। তো এই কাজটা করার জন্য জাস্ট একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা ইউজ করলেই আমাদের এটা হয়ে যাবে sup সাব, এবং অবশ্যই সেটার ক্লোজিং ট্যাগ sup সাব, অবশ্যই ক্লোজিং ট্যাগ sup সাব। দেন ফাইলটাকে সেভ করুন, ব্রাউজারটাকে রিলোড করুন। তো দেখতে পাচ্ছি যে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আমরা যে ছোটবেলায় শিখেছিলাম সেই লেখাটা চলে এসেছে। এরপর আমরা যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেই ট্যাগটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, মানে লিংক। আমরা যখন নাকি কোনো ওয়েবসাইটে দেখতে পাই যে একটা পেজ থেকে আরেকটা পেজে আমাদের যখন নাকি ক্লিক করি তখন কি করে, একটা পেজ থেকে আরেকটা পেজে থ্রো করে। সো এই কাজটা যেটার মাধ্যমে করা হয় সেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। তো মূলত ওটাকে আমরা লিংক করা বলি। তো আমরা যখন আমাদের টেক টুলসে দেখি যে কোনো একটা আর্টিকেল, সাপোজ আমার এই এই আর্টিকেলটা পছন্দ হয়েছে যে এটা আমি পড়তে চাচ্ছি, তো কি করি, আমি জাস্ট এই আর্টিকেলের উপর নিয়ে গেলে একটা হ্যান্ড শো করে এবং এটাকে ক্লিক করলে অন্য একটা পেজ আমাদের থ্রো করে দিবে। এই কাজটা করা হয় মূলত লিংকের মাধ্যমে এবং সেটা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। এছাড়া আমার ওয়েবসাইটে যখন যাবেন তখন দেখতে পাবেন যে আমাদের এখানে যে বিভিন্ন বাটন আছে, বাটনে যখন নাকি আপনি ক্লিক করবেন তখন অবশ্যই নিচের দিকে, তো এইখানে এইখানে আপনার তার এটা কোন পেজে, আপনাকে কোন পেজে নিয়ে যাবে সেটা দেখাবে। যখন আমি আমার আমার ওই বাটনে ক্লিক করব, ঠিক দেখুন আপনি নিচে চলে এসেছে যে niloitshop./static প্যাকেজ, এই পেজটাতে আমাকে এখান থেকে এই পেজটাকে থ্রো করে দিবে। তো আমি যখন ক্লিক করব তখন অবশ্যই দেখতে পাবো যে আমাকে সেই পেজটাতে থ্রো করে দিছে। এই যে niloitshop.com/static প্যাকেজ আমাকে এই প্যাকেজে থ্রো করে দিয়েছে। মূলত এই কাজটা করা হয় লিংকের মাধ্যমে এবং সেটা ইউজ করা হয় ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। তো চলুন সেই অ্যাঙ্কর ট্যাগটা কীভাবে ইউজ করে এবং তার ব্যবহারটা দেখে নিই। তো এই জন্যে আপনাকে যে কাজটা করতে হবে, মূলত অ্যাঙ্কর ট্যাগের সিনট্যাক্সটা হচ্ছে দেন ক্লোজিং এ,
এখন আপনি সাপোজ গুগলের পেজে আপনি গুগলের পেজ ইউজ করতে চান, তো এই জন্য কি লিখি আমরা গুগল লিখছি। তো এখন এই অবস্থায় যদি আমি সেভ করি, দেন ফাইলটাকে যদি আমি রান করাই, তাহলে কি দেখতে পাবো, গুগল কিন্তু চলে এসেছে লেখাটা, বাট কিন্তু আমি যখনই কি আমাদের মাউসটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু আইকন চেঞ্জ হচ্ছে না। তো এখন এটা মূলত কারণটা হচ্ছে যে আমি গুগলটা লিখেছি সবকিছুই ঠিক আছে, বাট কিন্তু আমি কোনো কিছুকে কোনো পেজটাকে রেফারেন্স করি নেই। আমি যখন আমার এই পেজ থেকে অন্য একটা পেজে রেফারেন্স করব, ঠিক তখনই আমাকে সেই পেজটা অ্যাক্সেস করার সুযোগটা আমি পাবো। এজন্য আমাকে জাস্ট এই অ্যাঙ্কর ট্যাগের পাশে আমাকে রেফারেন্সটা বলে দিতে হবে যে আমি কোন পেজে যেতে চাই। তো এর জন্য একটা একটা কাজ করতে হবে যে হাইপার রেফারেন্স ইউজ করতে হবে, দেন ইকুয়াল টু, তারপর ডাবল কোটেশন, এবং এর ভিতরে আপনি যে পেজে যেতে চান সেই পেজের অ্যাড্রেসটা লিখে দিতে হবে। সাপোজ আমি গুগলের পেজে যেতে চাই, তো আমি গুগলের ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখছি https://www.google.com, দেন ফাইলটাকে সেভ করছি, তারপর ফাইলটাকে রিলোড। তো দেখুন আমাদের যে গুগল লিখেছিলাম সেখানে একটা তার কালার চেঞ্জ হয়ে গেছে এবং তার নিচে একটা দাগ চলে এসেছে। এখন আমি যদি আমার মাউসটাকে ওই গুগলের ওইখানে নিয়ে যাই, তো দেখতে পাবো যে আমাদের মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের যে পেজটা ছিলাম সেই পেজ থেকে আমাদের গুগলের পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে, আমাদের পেজ থেকে গুগলের পেজে থ্রো করে দিচ্ছে। তো অ্যাঙ্কর ট্যাগের মূলত কাজই এটা, যে একটা পেজ থেকে আরেকটা পেজে থ্রো করে দেওয়া, অথবা সেটা যে কোনো ওয়েবসাইট হতে পারে, অথবা আপনার এক পেজ থেকে আরেক পেজ। তো অ্যাঙ্কর ট্যাগ এর জন্য ইউজ করা হয়। এরপরে যে ট্যাগটা ইউজ করা হবে সেটা হচ্ছে অ্যালাইন ট্যাগ। মূলত অ্যালাইনটা ইউজ করা হয় আপনি যে ওয়েব পেজটা তৈরি করলেন সেই ওয়েব পেজটার এই লেখাগুলো লেফটে আছে, তো আপনি চাচ্ছেন এই লেখাটা মাঝখানে আনতে, অথবা কোনো একটা লেখাকে আপনি রাইট সাইডে নিয়ে যেতে চাচ্ছেন। তো এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে অ্যালাইন ট্যাগ ইউজ করতে হবে। তো এই কাজটা কিভাবে করে চলুন দেখি। জাস্ট সাপোজ কোনো একটা লাইনকে আমি, কোনো একটা প্যারাগ্রাফ ট্যাগকে আমি চাচ্ছি যে সেন্টারে নিয়ে যেতে। তো এর জন্য যে কাজটা করতে হবে, হেড ট্যাগের পাশে একটা স্পেস দিয়ে লিখুন ALIGN এবং একটা ইকুয়াল সাইন দেন, তারপরে ডাবল কোটেশন সেখানে লিখে দিন সেন্টার CENTER, তারপর ফাইলটাকে সেভ করুন এবং সেটাকে রিলোড করুন। তো দেখুন আমাদের যে H3 ট্যাগটা আছে সেই ট্যাগটা মাঝখানে চলে গিয়েছে। এরপর আমি চাচ্ছি যে আমাদের H6 ট্যাগটা রাইট সাইডে চলে আসুক। তো এর জন্য যে কাজটা করতে হবে, H6 এ জাস্ট একটা স্পেস ক্লিক করুন, ক্লিক করার পরে লিখুন অ্যালাইন ইকুয়াল এবং রাইট, ফাইলটাকে সেভ করুন, প্রজেক্টটাকে রিফ্রেশ দিন। তো দেখুন আমাদের যে H6 ট্যাগ আছে সেটা রাইট সাইডে চলে এসেছে। এরপরে যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমেন্ট ট্যাগ। তো কমেন্ট ট্যাগটা মূলত ইউজ করা হয় যে কোনো একটা লাইনটাকে, সাপোজ কোনো একটা লাইন ডিসেবল করার জন্য, যে আমি চাচ্ছি না যে আমার এই নীলা আইটি শপ ইজ অ্যান আইটি ইনফরমেশন টেকনোলজি ফার্ম এই লেখাটা আমি চাচ্ছি না যে আমাদের ব্রাউজারে প্রদর্শন করুক। তো এই কাজটা করার জন্য মেইনলি কমেন্ট ফর্ম ইউজ করা হয়। এছাড়া আপনি যদি কোনো ট্যাগ ইউজ করেন, প্লাস আপনি যদি কোনো ফর্ম তৈরি করেন তার পাশে কমেন্টস করে রাখতে পারেন। ফিউচারে হয়তোবা কোনো সময় দেখা গেল আপনার একটা ওয়েব পেজ আছে, সেই পেজে অনেক 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 ট্যাগ ইউজ করা হয়েছে, বাট আপনার মনে নাই যে কোনটা কোন কাজে ইউজ করছেন। তো এখন আপনি যদি কমেন্টস করে রাখেন যে এই ট্যাগটা এই কাজে ইউজ করা হয়েছে, তখন আপনি ইজিতেই সেই
ট্যাগটার অর্থ বা সেই এটা আপনি বুঝতে পারবেন। এছাড়া যদি সাপোজ মনে করেন আপনি কোনো একটা কাজ করলেন, এখন আপনি চাচ্ছেন এই কাজটা আপনার কোনো ফ্রেন্ডকে দিয়ে করাতে বা অন্য কোনো মানে আপনার যারা ক্লায়েন্ট থাকে বা অন্য যারা থাকে ওয়েব ডিজাইনার, কোনো অন্য একজন ওয়েব ডিজাইনার আপনার এই প্রজেক্টটা কাজ করবে, বা আপনি ওয়েব ডিজাইন করছেন কোনো একটা ডেভেলপার, সে এখানে কোনো ডেভেলপ বা কোনো ডেভেলপিং করতে চায়, তখন আপনি যদি কমেন্ট করে রাখেন তাহলে তার পক্ষে কিন্তু বুঝতে খুবই সুবিধা হবে যে আপনি কোনটার জন্য কি কাজ করতে চেয়েছিলেন, সেটা যদি আপনি কমেন্টস করে রাখেন। তো চলুন আমি আমাদের যে নিলয় আইটি ওটাকে আমি কমেন্টস করে দিই। তো কমেন্টস করার জন্য জাস্ট এইটা একটা ইউজ করতে হবে, নিচে লিখে দিচ্ছি। কমেন্টস করার জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে, এই ট্যাগটা মূলত কমেন্টস করার জন্য ইউজ করতে হয়। এখন আপনি যে লাইনটা কমেন্টস করতে চান ওইখানে জাস্ট এইভাবে দেন। দেওয়ার পরে আমি চাই না যে আমাদের এই লেখাটা আসুক, তারপরে ফাইলটাকে সেভ করুন এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করুন। তো দেখতে পাবেন যে নীলা আইটি শপ নামে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু এখন আমাদের ব্রাউজারে দেখতে পাচ্ছি না। তার মানে সেই লেখাগুলো আমাদের কোডে আছে বাট কিন্তু আমাদের ব্রাউজারে নাই। দেন আমরা যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইন ব্রেক। সাপোজ মনে করুন যে আমাদের এখানে অনেক বড় লাইন আছে, তো এখন আমি চাচ্ছি যে আমি এখান থেকে অথবা কোনো একটা জায়গা থেকে আমি নতুন একটা লাইন তৈরি করতে চাচ্ছি। তো এই কাজটা আমরা খুব ইজিতেই করতে পারি জাস্ট একটা ট্যাগের মাধ্যমে, সেটা হচ্ছে লাইন ব্রেক। আর লাইন ব্রেকের কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো আমি ফার্স্টে বলেছিলাম যে কিছু কিছু ট্যাগ আছে যাদের নাকি ক্লোজিং ট্যাগ হয় না, তো তার ভিতরে ব্রেক যে ট্যাগ সেটা একটা। তো জাস্ট আপনি যে জায়গা থেকে আপনি একটা নতুন লাইন শুরু করতে চান সেখানে এই ট্যাগটা ইউজ করতে পারেন। সাপোজ আমি চাচ্ছি যে আমাদের এখান থেকে একটা নতুন লাইন ক্রিয়েট হোক, জাস্ট কপি সেভ। তো দেখুন একটা নতুন লাইন তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা যখন কাজ করব তখন আমরা আমাদের সুবিধার্থে আমরা অনেকগুলো লাইন তৈরি করে নিতে পারি। তো আমরা শিখলাম যে কিভাবে নতুন একটা লাইন তৈরি করতে হয়। এখন যে কাজটা করব সেটা হচ্ছে ইমেজ। তো এতক্ষণ তো অনেক লেখালেখি করলাম, মোটামুটি আমরা দেখলাম যে কিভাবে আমি যদি কোনো প্যারাগ্রাফ তৈরি করি সেটাকে কিভাবে ডিসপ্লে করবে। তো এখন আমি চাচ্ছি যে আমাদের এই ওয়েব পেজে কিছু ইমেজ আসুক। সাপোজ আমি যদি টেকটুনস বা অন্যান্য ওয়েবসাইট দেখি তো এখানে দেখতে পাবেন যে অসংখ্য ইমেজ আছে। তো আমারও ইচ্ছা যে এখন আমি যে প্রজেক্টটা করলাম সেই প্রজেক্টে কোনো একটা ইমেজ ডিসপ্লে করাবো। তো সেটা কিভাবে করাবো, তো এই জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেই ট্যাগটা হচ্ছে img, এবং এই ট্যাগটা ইউজ করতে হবে। তো এটারও ক্লোজিং ট্যাগ নাই। তো আপনাকে যেহেতু ইমেজ আপনি চাচ্ছেন যে আপনার ওই ব্রাউজারে কোনো ইমেজ ডিসপ্লে করার জন্য, এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে একটা ইমেজ অবশ্যই চুজ করতে হবে। সাপোজ আমি চাচ্ছি যে আমাদের এই ইমেজটা আমি আমার ব্রাউজারে ডিসপ্লে করব। এজন্য আপনাকে কি করতে হবে, আপনার যেখানে ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করেছিলেন সেখানে ওই ইমেজটা নিয়ে আসবেন
আসার পরে এটাকে জাস্ট F2 প্রেস করার পরে পুরোটা কপি করতে হবে। পুরোটা কপি করুন। এখন আমাদের কোড এডিটরে লিখে ফেলি, আমি ইমেজ দেখাতে চাই। তো ইমেজটা একটা ইউজ করেছি। এখন আমি যদি ইমেজের সোর্স ফাইল বা লোকেশনটা না বলে দেই তাহলে কিন্তু আসলে আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের যে ফাইল আছে সেই ফাইলটা বুঝবে না যে ওই ইমেজটা আসলে কোথায় আছে। তো এর জন্য আমাদের সোর্স ফাইলটা দিয়ে দিতে হবে, যার জন্য এসআরসি এবং ইকুয়াল সাইন ইউজ করতে হবে। তারপরে ডাবল কোটেশনের ভিতরে আমরা একটু আগে যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিব। দেন ফাইলটাকে সেভ করব, তারপরে রিফ্রেশ করব। তো দেখুন আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা আমাদের ওই ব্রাউজারে চলে এসেছে। তো এখন আমরা মোটামুটি শিখলাম কিভাবে আমাদের একটা ওয়েব পেজ তৈরি করতে হয়, প্লাস কিভাবে হেডিং ট্যাগ ইউজ করতে হয়, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়। তো আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে আপনারা নিজেরা একটা ফাইল তৈরি করবেন। সেই ফাইলে অবশ্যই হেড ট্যাগ ইউজ করবেন, টাইটেল ইউজ করবেন এবং অন্যান্য যে ট্যাগগুলো আজকে দেখিয়ে দিলাম সেই ট্যাগগুলো ইউজ করে অনেকগুলো এক্সাম্পল তৈরি করবেন। তো এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, প্লাস আমার সাথে প্র্যাকটিসগুলো করবেন এবং একসাথে প্র্যাকটিস করলে আশা করি অল্প সময়ের ভিতরে, যেহেতু আমাদের আজ এই টিউটোরিয়ালের টাইটেল 29 দিনে ওয়েব ডিজাইন শিখি, 29 দিনের ভিতরে ওয়েবসাইট ডিজাইন তৈরি করতে পারবো। যদি আপনারা প্রতিনিয়ত রেগুলার প্র্যাকটিস করেন এবং আমি যে হোমওয়ার্কগুলো দিই সেই হোমওয়ার্কগুলো যদি ফলো করেন, প্লাস আমার টিউটোরিয়াল ফলো করেন। সো আজকে এই পর্যন্তই।